গাড়িতে থাকে। আপনারা নিজেরা জানেন যে পুরো এই 40 জনের দায়িত্ব একজন ড্রাইভারের। আল্লাহর পরেই কিন্তু তার, সে ইচ্ছে করলে গাড়িটা সে কিভাবে চালাবে, সে যদি সঠিকভাবে চালায় সে নির্ধারিত স্থানে পৌঁছে যাবে, আর যদি সঠিকভাবে না চালায় যেতে পারবে না। তো আমি বেশি কিছু বলবো না, আরো অনেক বক্তা আছেন। একটা কথা বলতে চাই, আমরা অলরেডি যে আইনটা আমাদের অলরেডি এখনো শুরু হয়নি, যদিও শুরু হওয়ার কথা ছিল, এটা সরকার একটু আপনাদের বিচার বিবেচনা করে চিন্তা ভাবনা করে এটা সঠিক সময়ে প্রয়োগ করবে। তো এই আইনটা কার জন্য? এই আইনটা যারা ভালো মানুষ, যারা আইন মেনে চলে তাদের জন্য না, যারা আইন মেনে চলে না তাদের জন্য এই আইনটা। সুতরাং আমরা যদি বলতে চাই নিয়ম মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো গাড়ি। আমি একটা জিনিস এড করতে চাই, আইন মেনে চালাবো গাড়ি, জরিমানা না দিয়ে ফিরবো গাড়ি। আইন মেনে চালাবো গাড়ি, জরিমানা না দিয়ে ফিরবো গাড়ি। এটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পিআই হাবিবুর রহমান। এর পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব জহিরুল ইসলাম মিশু, নিরাপদ সড়ক চাই সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। ধন্যবাদ মুহিব ভাই। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত এসএমপির সকল অফিসারবৃন্দ, আমার সামনে উপস্থিত শ্রমিক ভাইয়েরা এবং চালক ভাইয়েরা এবং মালিক সমিতির নেতৃবৃন্দ, সম্মানিত পথচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে এসএমপি ট্রাফিক বিভাগকে ধন্যবাদ জানাই অত্যন্ত সময় উপযোগী একটা অনুষ্ঠান করার জন্য। আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলে গেছেন যে সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকরা দায়ী নয়। আমি ওনাদের বক্তব্যে 100% সমর্থন জানাই এবং অত্যন্ত সঠিক কথা। আমরা অ্যাক্সিডেন্ট হলেই আমাদের একটা টেন্ডেন্সি বা মনোভাব হয়ে গেছে যে চালকের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে সড়কে যে দুর্ঘটনা ঘটতেছে তার মধ্যে পথচারী যারা আছেন ওনাদের কিন্তু রিসেন্টলি একটা গবেষণা দেখা গেছে অনেক পথচারী কিন্তু সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করছেন। সরকার গত বছর একটা আন্দোলনের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন 2018 গত বছর পার্লামেন্টে পাশ হয় এবং এই বছরের 1 নভেম্বর থেকে সরকার এটাকে কার্যকর করেছেন। তারপরেও সরকার কিছুটা সময় নিচ্ছেন যে এই আইন সম্বন্ধে জনগণকে জানানোর জন্য। আমি এই আইন সম্বন্ধে 2-4টি কথা বলবো আজকে আপনাদের সামনে। এই আইনটা হচ্ছে কিন্তু সবার জন্য, চালক, যাত্রী, পথচারী সবার জন্য কিন্তু এই আইন। এই আইনে কোথাও লেখা নাই চালকদের, শুধু চালকদের মেনশন করা নাই, কোথাও বলতে পারবেন না, দেখাতে পারবেন না। এখানে একজন পথচারী যদি মোবাইল ফোনে কথা বলে রাস্তা পার হয় আইন না মেনে, তাকে কিন্তু এখানে এই অপরাধে দোষী সাব্যস্ত করে ফাইনের ব্যবস্থা করা হয়েছে। একজন মোটরসাইকেল আরোহী যদি হেলমেট না পরে মোটরসাইকেল চালান, তাকেও কিন্তু এই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই আইন আমি মনে করি একটা যুগান্তকারী আইন বাংলাদেশের জন্য। সরকার কিন্তু ফাইন আদায় করার জন্য আইন করে নাই, যে সরকার ফাইন আদায় করবে করে সরকার লাভবান হবে এটার জন্য কিন্তু সরকার আইন করে নাই, ভয় দেখানোর জন্য করেছে, যাতে আমরা এর ফলে আমরা নিজেরা সচেতন হই এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। একটা দেশে যদি আইনের শাসন না থাকে, সে দেশে আপনি যতই আমরা এইরকম ক্যাম্পেইন করি আর আইন যদি না মানি কোনো লাভ হবে না। এখন আসেন আরেকটা কথা, এই ফাইনের টাকাটা যাবে কোথায়? এটা কিন্তু আসলে প্রচার হচ্ছে না, প্রচারের দরকার আছে। সরকার এই আইনের মাধ্যমে একটা ট্রাস্টি বোর্ড গঠন করেছে, এই ফাইনের সব টাকা ওই ট্রাস্টে যাবে এবং সড়ক দুর্ঘটনায় যারা আহত বা নিহত হবেন তাদের চিকিৎসার জন্য এবং তাদের সাহায্যার্থে এই টাকাটা এই ট্রাস্ট থেকে যাবে। এখন সড়ক দুর্ঘটনায় কি শুধু পথচারী মারা যায়? চালকও তো মারা যাচ্ছে, হেল্পার, শ্রমিক ভাইয়েরা মারা যাচ্ছে, সাধারণ জনগণ মারা যাচ্ছে।
আজকাল আমরা দেখছি গত বছর হাইকোর্ট থেকে 2-3টা রায় আসছে যে 50 লক্ষ টাকা জরিমানা দেওয়ার জন্য। এই ট্রাস্টি বোর্ডের ফলে এই যা টাকা ফাইনের টাকা যাবে এবং সরকার এখানে একটা টাকা দিবে, এই টাকাটা কিন্তু আপনাদের জন্যই কিন্তু টাকাটা ব্যয় করা হবে। এটা একটা বিশাল ব্যাপার। আপনি উন্নত বিশ্বে ইন্স্যুরেন্সের মাধ্যমে টাকা ক্লেম করা হয়, আমাদের দেশে ইন্স্যুরেন্স আছে বা থার্ড পার্টি নাই বা ক্লেম করে না। এটা আসলে আমাদের বুঝতে হবে, আমাদের কিন্তু এগুলা বুঝতে হবে। এবং আসলে এখানে একটি গ্যাপ তৈরি হয়ে গেছে, যাতে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে, না বুঝে কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। একটা পক্ষ আরেকটা পক্ষকে প্রতিপক্ষ বানাচ্ছে এখানে। কিন্তু এই আইনটা কিন্তু চালক শ্রমিক ভাইদের জন্যই কিন্তু বেশি সুযোগ রাখা হয়েছে। আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন, আপনাকে সরকার এই ট্রাস্ট থেকে আপনাকে সহযোগিতা করবে, বিশাল ব্যাপার, যেটা আগে ছিল না। আগে ছিল না এটা। কিন্তু আপনারা যারা শ্রমিক, যারা গাড়ি চালান, আপনারা তো অনেক সময় আপনাদের বিভিন্ন চাঁদা দেন, কিন্তু আপনারা ভিকটিম হওয়ার পরে কি পেয়েছেন কোনো সহযোগিতা আপনাদের ইয়ে থেকে? বলতে পারবেন? আমি শুনি নাই বাংলাদেশে, আমি শুনি নাই বাংলাদেশে এরকম যে কোনো আপনাদের একটা অর্গানাইজেশন থেকে আপনাদেরকে সহযোগিতা করেছেন ইয়ে দিয়ে। কিন্তু এখন সরকার এটা আইনের মাধ্যমে নিয়ে এসেছেন, আপনারা এখানে বেনিফিটেড হবেন। সরকার কিন্তু ফাইন আদায়ের জন্য আইন করে নাই। সরকার চাইলে কিন্তু প্রত্যেকদিন এই আইনের মাধ্যমে কোটি কোটি টাকা ফাইন আদায় করতে, অলরেডি 3 সপ্তাহ চলে গেছে। কিন্তু আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আইনটা সম্পর্কে আমরা জানি, আইনটা সম্পর্কে বুঝি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। সড়ক দুর্ঘটনা যে শুধু আমরা মারা যাই, আপনার পরিবারের তো কেউ ভিকটিম হতে পারে। এইটাকে আমরা মাথায় নিয়ে এবং আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করি এবং আমরা নিজে আইন মানি, অন্যকে আইন মানতে উৎসাহিত করি। আমার অনুরোধ আপনাদের কাছে, কাউকে প্রতিপক্ষ না মনে করে, যে দেশের স্বার্থে স্বাধীন দেশের আমাদের একটা সুন্দর আইন হয়েছে, এই আইনকে আমরা যেন পুরোপুরি বাস্তবায়ন করতে পারি। আমি এসএমপিকে ধন্যবাদ জানাই। আর আপনাদের সামনে একটা দাওয়াতও দিব, আগামী 1 তারিখে নিরাপদ সড়কটাই আন্দোলনের 26 বছর পূর্ণ হবে। এইবার সিলেটে অনারম্বর অনুষ্ঠান করা হবে। এখানে 1 তারিখে সকাল 10টায় শহীদ মিনার থেকে র্যালি হবে। আপনাদের সবার দাওয়াত। মাননীয় মন্ত্রী মহোদয় থাকবেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন থাকবেন, ঢাকা থেকে আরো নেতৃবৃন্দ আসবেন এবং আপনাদের সবার দাওয়াত। এখানে সকাল 10টায় আপনারা ওইখানে উপস্থিত হবেন। আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য এসএমপি কে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সকল সহযোগিতা করে যাব। এবং আমার মনে হয় আমার চালক ভাই যারা আছেন, মালিক সমিতি নির্বাচন, ওনারাও আপনাদেরকে সহযোগিতা অতীতে করেছেন, সামনেও করবেন। আমরা সবাই ভাই ভাই হয়ে একসাথে কাজ করে, বিশেষ করে এই সিলেট অঞ্চলটাকে অন্তত আমরা সড়ক দুর্ঘটনা মুক্ত রাখতে কাজ করে যাই। ধন্যবাদ। ধন্যবাদ জয় ইসলাম মিশু ভাইকে। তিনি নতুন সড়ক পরিবহন আইন 2018 উপলক্ষে কিছু আইনের কিছু ব্যাখ্যা দিয়েছেন। আমরা আশা করি সবাই একটু বুঝতে পারছি। আমি একটু যোগ করে, আমাদের চালক ভাইরা মানে ভেঙে পড়ছেন যে তারা একবার শেষ হয়ে গেছেন, কিন্তু আপনাদের জন্য এই সড়ক পরিবহন আইনে কিছু সুযোগ সুবিধা রাখা হয়েছে। আপনারা এটা ভালো করে যদি দেখেন, একটু পড়েন। এখানে বাস মালিক, গণপরিবহনের বাস মালিক সমিতির সম্মানিত এই মেম্বাররা আছেন। আপনাদের জন্য চালক যিনি বাস চালাবেন তাদেরকেও কিন্তু বলা আছে যে তিনি বাংলাদেশ শ্রম আইনের 42 ধারা 2006 সনের 42 ধারা মোতাবেক আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। আপনি কত সময় গাড়ি চালাবেন, কর্মঘন্টা কিন্তু উল্লেখ করা আছে। আপনার অফিস হওয়ার পরে আমরা লিফলেট দিচ্ছি, লিফলেটটা আপনারা দেখবেন। আমরা বলা আছে, আপনারা একবার ব্যাংকে বলতে হবে না। এই যে বলা আছে যে ড্রাইভিং, আপনারা শুধু একটা ধারার উপর ব্যাংকে বলছেন যে লাইসেন্স না থাকলে 25 টাকা জরিমানা। আমরা যে এই যে পুলিশ সদস্য যারা আছে, আমরা যে পুলিশ চাকরি করি, আমরা যখন আমাদের মোটর জায়গায় যাই একটা গাড়ি পাওয়ার জন্য, যাদের লাইসেন্স আছে, বৈধ লাইসেন্স, তারাই শুধু গাড়ি পাবে। যাদের লাইসেন্স নাই তাদের গাড়ি দেওয়া হচ্ছে না। এবার আমি এই যেটা বাস চালানোর আমি উপযুক্ত না, আমি যদি বাসে স্টিয়ারিং এ উঠি তাহলে কি হবে? দুর্ঘটনা ঘটবে। আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আশিদুর রহমান, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক। জনাব আশিদুর রহমান, পুলিশ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ট্রাফিক সচেতনমূলক ক্যাম্পেইন নিয়ে উপস্থিত যানবাহন মালিক সমিতি, শ্রমিক সমিতি এবং আমাদের নিরাপদ সড়ক ব্যয় সহ অন্যান্য সকল অংশীবৃন্দ এবং উপস্থিত চালক ও শ্রমিক ভাইরা এবং অন্যান্য অতিথিবৃন্দ আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনার জন্য এবং সবাইকে জানানোর জন্য, সতর্ক করার জন্য আমরা একত্রিত হয়েছি, এ সম্পর্কে আগে কয়েকজন বক্তা সুন্দরভাবে যিনি বিষয়গুলো উপস্থাপন করেছেন। তো আমাদের এই যে শ্রমিক সমিতির প্রবীণ নেতা বলেছেন যে বিষয়টা, হ্যাঁ, যানবাহন দুর্ঘটনার একমাত্র কারণ চালক না, আরো অনেক বিষয়, এটা আমরা সমর্থন বলি এবং এগুলো স্বীকৃত। কিন্তু যানবাহন যে কোনো একটা দুর্ঘটনা নানান কারণে হয়, কিন্তু চালককেই প্রধানত দায়ী করা হয়। আমার সামনে যদি এখন দেখেন একটা পথচারী দৌড়ার সাথে সাথে একটা গাড়ির সামনে পড়ে, যদি কোনো পুলিশ সদস্যের সামনে পড়ে বা কোনো পাবলিকের সামনে পড়ে, ওই লোকটা যখন আহত বা নিহত হবে, কিন্তু পাবলিকেরও কর্তব্য হয়, ওরাও ছাড়বে না, পুলিশে তো ছাড়তে পারবে না, ভালো মন্দ করে গেছে, এই গাড়ির টাকার নিচে পড়ছে। অতএব এখানে আমার চালক ভাই যে অনেক বেশি দায়িত্ব অনেকেরই, পথচারীদের, যারা যাত্রী সাধারণ আমরা যারা চলাফেরা করি, গাড়িতে চড়ি, আমাদের অনেক দায়িত্ব আছে। এগুলো বলতে গেলে সময়ের দরকার, এগুলো আপনারা বোঝেন। আমাদের অনেক পথচারী, আমরা নিয়ম মানে চলে না, এইগুলা সবগুলো মিলেই আমাদের যে দায়িত্ব, আমাদের যানবাহন মালিকদের দায়িত্ব, শ্রমিকদের দায়িত্ব, আমার পথচারীর দায়িত্ব, আমরা যারা আইন প্রয়োগকারী সংস্থা আছি আমাদের দায়িত্ব। সবারই নিজ নিজ ক্ষেত্রে আমাদের কথা হইলে আমরা সবাই যদি আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করি, তাহলে অবশ্যই সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। আমাদের মূল লক্ষ্য হইল সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ককে নিরাপদ করা। এই যে জহির ইসলাম ভাই বলেছেন যে আসলে জরিমানা বেশি করে সরকারের ফান্ডে নেওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য এটা তো একটা কল্যাণমূলক দিক সরকার চিন্তা করেছে এখানে। আর বিশেষ করে আমাদের দেশের জানেন তো, এটা 1983 পরে এই আইনটা হয়েছে। একটা আইন চলে 20, 30, 40, 50 বছর আইন করে, ব্রিটিশ আমলের অনেক আইন আছে আমাদের দেশে এখনো চলতেছে। অতএব আজকে মনে করেন যেটা 500 টাকা, ওই সময় আজ 10-20 বছর পরে দেখবেন যে এটা মূল্য অনেক কমে যাবে। এই জন্য এত অনেক চিন্তা ভাবনা করা হয়েছে, করে এগুলো আপনার নেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আইনগুলা বাস্তবায়নের জন্য আমরা যারা আইন আপনার কমিটি করার আগে বিভিন্ন শ্রমিক সংগঠন বা মালিক সংগঠনের নিশ্চয়ই আলাপ আলোচনা করা হয়েছে। এরপরে আপনি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে আমাদের, এইটা নিয়ে আমি আর বেশি বলতেছি না। যে আমাদের সরকার যে দুইটা বলছেন যে কোথায় কোথায় অসঙ্গতি আছে, এটা আপনাদের অসন্তোষের কারণ, এটা ওনারা খতিয়ে দেখতেছে এবং এটা আবার সংশোধন করার চেষ্টা হবে। তবে আমাদেরও চিন্তা করা উচিত যে এই যে আমার জহির ভাই বলেছেন, পজিটিভ গুলো চিন্তা করা উচিত, পজিটিভ যে দিকগুলো আছে এগুলো চিন্তা করা উচিত আমাদের। আর আইন প্রয়োগের ক্ষেত্রে বিদেশের সাথে আমরা যদি তুলনা করি, দেখবেন যে আমরা যারা অনেকেই আমাদের সিলেটের লোক এখানে আসেন, বিদেশে যান বা বিদেশে আত্মীয়স্বজন আসেন, ওনারা গল্প করেন যে রাস্তা ওই দেশে কোনো আইন অমান্য করিয়া পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি রাতে 12টার সময় রাস্তায় যদি সিগন্যাল বাকি অমান্য করছেন, দেখবেন যে আপনার বাসায় নোটিশ চলে গেছে, ওইটার থেকে পার পাবেন না। এবং জরিমানা অত্যন্ত বেশি, ওইখানে জরিমানা অত্যন্ত বেশি, এবং ওই বেশি জরিমানার কারণে এবং ওই আপনার অপরাধ করে পার না পাওয়ার কারণে এখানে মানুষ এত ভয় পায়। ট্রাফিক আইনকে যত ভয় পায়, মানে ওই দেশে ওই অন্য কোনো আইনকে এত বেশি ভয় পায় না। এসব দিক চিন্তা করি আমাদের এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে। তো আপনাদের কিছু কিছু অসন্তোষ সৃষ্টি হয়েছে, হয়তো সব ক্ষেত্রেই আমরা বিদেশের সাথে তুলনা করে পারবো না, সব জায়গায় সবভাবে
সব পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আইন করতে হয়। তো এটা সরকার বিবেচনা করবেন, আপনারাও আছেন। তো আমাদের যে কথা হইল, আমরা এই আমার টিআই সাহেব বলেছেন যে আমরা কেন আইন অমান্য করবো আর জরিমানা করবো। আমরা আইন অমান্য করবো না, জরিমানা দেব না, শাস্তির আওতায় আসবো না। আমরা যদি এই প্রতিজ্ঞা করি, আমরা এই সচেতন হই, আমরা নিয়ম মানে যানবাহন চালনা করি, রাস্তায় হাঁটি, সবকিছুই আমরা নিয়মের মধ্যে করি, যে নিশ্চয়ই আমরা শৃঙ্খলা 100% না হলে আমরা 80% 90% এর কাছাকাছি দেখতে পারবো যে আমরা রাস্তায় শৃঙ্খলার ফিরিয়ে আনতে পারছি। আর এই ব্যাপারে আরেকটা আমাকে বলছে যে সবাই মিলে প্রতিযোগিতা আমরা চেষ্টা করি এবং আমরা নিজেদের দায়িত্বটা পালন করি। ওই যে চালক ভাই যারা আছেন, উনি চালক গাড়িতে যখন উনি স্টিয়ারিং এ বসেন, উনি চালক অন্য সময় পথচারী থাকেন, ওনারা জন্য পথচারী থাকে। এটা আমরা সবাই আইন প্রয়োগ করি আছি, আমরাও তো পথচারী, আমরাও অনেক সময় যাত্রী, সবাই এক এক সময় যাত্রী, এক এক সময় হয়তো চালক, অনেক সময় আপনার আইন প্রয়োগ করি। সব মিলেই আমরা এই জন্য আমরা দায়িত্বটা পালন করতে চাই। আমরা সবাই সচেতন হই, আইন মেনে চলি, আমরা আইন অমান্য করবো না, জরিমানা দেব না। আমরা আইন অমান্য করবো না, জরিমানা দেব না, আইন মেনে চালাবো গাড়ি, আমরা নিরাপদে ফিরবো গাড়ি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নতুন সড়ক পরিবহন আইন আমাদের অনেক চালক ভাইরা তাই করে ওনাদেরকে থাকার বিধান রাখা হবে। কিন্তু আপনি যখন গাড়ি চালাবেন, আপনার গাড়িতে যাত্রী থাকে, পথচারী থাকে, এই আইনে স্পষ্ট উল্লেখ আছে যিনি যাত্রী গাড়িতে বসবেন তিনি এমন কোনো কথা বলবেন না, এমন কোনো আচরণ করবেন না যাতে গাড়ির ড্রাইভারটা মনোযোগ নষ্ট হয়, যাতে দুর্ঘটনা কোনো কারণ হতে পারে, তখন সেই যাত্রীকে দায়ী করা হবে। আপনার সুষ্ঠুভাবে চলাচলের জন্য পথচারীদেরকে তাদেরকে দায়ী করার বিধান আছে আইনে। শুধু আপনারা এদেরভাবে মন খারাপ করে চলবেন। আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। এবার আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিলেট মনোমালিল, তাকে বক্তব্য রাখার জন্য এবং অনুষ্ঠান করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার মহিত ভাইকে, ধন্যবাদ আমি জানাই সিলেট ট্রাফিক বিভাগকে এই ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করার জন্য। এখন আমার পূর্ববর্তী অনেক বক্তা মূল্যবান বক্তব্য দিয়ে গেছেন। আশা করি আমরা উপস্থিত যারা আছি সবাই এই বিষয়ে অবগত হয়েছি এবং এই আলোকে আমরা আগামী পথ চলব, এই বিষয়টা আমি আশা রাখি। এবং আমি একটি কথা বলে আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। বাংলাদেশ সরকার আইন আমরা করেছে, আমরা মনে করি আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে, সবার স্বার্থে আইনটা আমাদের উপযুক্ত। তো আমি এই আইনের মধ্যে দেখছি অনেক ভালো দিকও আছে এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু দিক থেকে একটা এক্সাম্পল হিসাবে আমি আপনাদের সামনে উদাহরণটা উপস্থাপন করি। যেমন আমার কাছে এই বিষয়টা আমার বোধগম্য হয় নাই। সাপোজ মনে করেন একটা চালকের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস এবং একটা হেল্পারের শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণী পাস। এখন প্রশ্ন হলো, একটা হেল্পার আমাদের দেশের বাস্তবিক মানে একাডেমিক এখানে কোনো ইয়ে নাই। একমাত্র বিআরটিসি আমার জানা মতো যত সম্ভব একটা চালকের মানে কারিগরি ইয়ে বলেন একাডেমিক শিক্ষার জায়গাটুকু একমাত্র বিআরটিসি একটা ইনস্টিটিউট আছে সরকার মাধ্যমে, যে ওরা ট্রেনিং দেওয়া আপনার ড্রাইভারদের মনে করেন একটা উপযুক্ত অবস্থানে নিয়ে ট্রাফিক কি বলে বিআরটি এর মাধ্যমে একটা লাইসেন্স ইস্যু করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, একটা হেল্পার আমাদের বাস্তব অবস্থাটা হলো যে হেল্পার ওই ড্রাইভারের সহযোগী হয়ে সে গাড়ি চালনার শিক্ষা নেয় বাস্তবিকভাবে, কিন্তু পরবর্তীভাবে দেখেন যদি তার ৫ম শ্রেণীর শিক্ষা শেষ করে একটা গাড়িতে সে নিয়োগ পায়,
এই হেল্পারটা পরবর্তীতে আবার অষ্টম শ্রেণী পাস করার জন্য আবার স্কুলে ভর্তি হবে, ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। তখন দেখা গেল কি ওই হেল্পার তার কখনো বাস্তব জীবনে সে ড্রাইভার হওয়ার যোগ্যতা রাখে না, কারণ অষ্টম শ্রেণীর পাস ছাড়া ওই ড্রাইভারের সে মানে লাইসেন্স হওয়ার যোগ্যতা নেই। এখন একটা জিনিস চিন্তা করেন, আমাদের অনেক বিজ্ঞ লোক ওই আইনটা প্রণয়ন করতে যায় অনেক আপনার বিশ্লেষণ করেছে, কিন্তু আমি আমার পক্ষ থেকে আমি এটা মানে মাথায় আমার আসে না কিভাবে যে একটা হেল্পার পঞ্চম শ্রেণী পাস করে যখন আপনার সে ড্রাইভিং শেখার জন্য একটা নিয়োগ পাইলো অথবা মানে তার চালাটুকু একটা গাড়িতে তার পরিবারে হয়তো তার লেখাপড়া করার মতো তার আর কোনো ক্যাপাসিটি নাই তার পারিবারিক ইয়ের কারণে, কিন্তু সে পরবর্তীতে আর এই লাইসেন্স পাওয়ার যোগ্যতা রাখে না। তো এই বিষয়গুলো অনেক কিছু আছে, মানে আমাদের হয়তো চিন্তা করলে অনেক কিছু হয়, তারপরেও আমরা মনে করি যে এখানে এই বর্তমান বাস্তবতার রাজনীতিকে আমাদের পরিবহন আইন আপনার করার প্রয়োজন, অনেক জিনিস আছে। হ্যাঁ, আমি মানে তুমি জায়গাটুকু আরো অনেকটা আছে, হয়তো সমস্যার কারণে আমি এগুলো বলবো না। যেমন আমাদের পরিকল্পনা মাফিক আমাদের রোড এগুলা ইয়ে নাই, চলাচলের ক্ষেত্রে রোডের যে আপনার প্ল্যান যেগুলা করা হয় আমাদের যে সংশ্লিষ্ট সংস্থা বা কর্তৃপক্ষ, এগুলোর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আমাদের বাসের কোনো দাঁড়ানোর মতো রোডের পাশে